শহর কলকাতার জানবাজার। এখানেই দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী জমিদার রানী রাসমণির 7 মহলা বসত বাড়ি। প্রায় 100 ঘর নিয়ে তৈরি এই বাড়িতেই দুর্গা দালান। আর সেখানেই খ্রিস্টীয় 19 শতাব্দীতে বাংলার নবজাগরণের সময় ভক্তি নিষ্ঠায় অনুষ্ঠিত হয়েছে অকাল বোধনের দুর্গাপুজো। কলকাতার ধনীদের ঠাকুর দালানে যখন চলছে দুর্গোৎসবের নামে ব্রিটিশ সাহেব ভজনা, তখন সম্পূর্ণ উল্টো ছবি রানী রাসমণির জানবাজারের বাড়িতে। সেখানে তখন আচার মেনে চলছে সত্যিকারের মাতৃ আরাধনা। আর সেই পুজো দেখতে আসছেন শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়ের মতন বিশিষ্ট জনেরা। নাটোরের জমিদারের দেওয়ান শ্রী প্রীতরাম দাস 1800 খ্রিস্টাব্দে সেই জমিদারির কিছু অংশ নিলামে কিনে নেন। এভাবেই জানবাজারের জমিদার বাড়ির পত্তন ঘটে। নমস্কার, আমি সোমা। আপনাদের আমার ইউটিউব চ্যানেল লাইফ স্টোরিজ উইথ সোমাতে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। জানবাজারের দুর্গাপূজা অর্থাৎ রানী রাসমণির দুর্গাপূজার ইতিহাসই থাকবে আজকে আমার এই ভিডিওতে। বাংলায় যে নবজাগরণ হয়েছিল তার সূচনা কিন্তু মূলত রানী রাসমণির হাত ধরেই হয়েছিল। রানীমার সেই গল্প এবং জানবাজারের সেই দুর্গাপূজার ইতিহাস থাকবে আজকের ভিডিওতে। 1805 খ্রিস্টাব্দে প্রীতরাম দাস এই জানবাজার বাড়িটির নির্মাণ শুরু করেন। নির্মাণ কার্য শেষ হয় 1820 খ্রিস্টাব্দে। জান নামক এক ব্রিটিশ সাহেবের নাম থেকেই এলাকার নাম হয় জানবাজার। প্রীতরাম ছিলেন রানী রাসমণির শ্বশুর মশাই। তার ছোট ছেলে রাজচন্দ্র দাসের সঙ্গে 1804 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল বৃহস্পতিবার বিয়ে হয়েছিল হালিশহরের হরেকৃষ্ণ দাস এবং রামপ্রিয়া দেবীর মেয়ে রাসমণির। 1836 খ্রিস্টাব্দে মারা যান স্বামী রাজচন্দ্র। সেরিব্রাল স্ট্রোকে স্বামীর অকাল প্রয়াণের পর জমিদারির হাল ধরলেন রানী রাসমণি। তার জমিদারির কাজের শিলমোহরে লেখা থাকত শ্রী রাসমণি দাসী। রানী ও রাজচন্দ্রের কোনো পুত্র সন্তান ছিল না। তাদের 4 মেয়ে ছিলেন, পদ্মমণি, কুমারী, করুণাময়ী ও জগদম্বা। রানী রাসমণির শ্বশুর মশাই শ্রী প্রীতরাম দাস তার জানবাজার জমিদার বাড়িতে দুর্গাপূজা শুরু করলেন। পরে উত্তরাধিকার সূত্রে রানী রাসমণির সময় তা উৎসবের আকার নেয়। লোকশিক্ষার জন্য রানী রাসমণি তার পারিবারিক দুর্গাপূজায় যাত্রাপালা অভিনয়ের সূচনা করেন। শিল্পী লালু চিত্রকরের নিপুণ শিল্পকর্মে একচালা বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে গড়া হয়, কোনো ছাঁচে নয়। রানীর বাড়িতে দেবী তপ্ত কাঞ্চন বর্ণা ও শোলার সাজে সজ্জিতা। প্রতিপদ থেকে বসে বোধন। 8 দিন ব্যাপী বোধনের পর ষষ্ঠীর দিন হয় মায়ের চক্ষুদান। মাতৃভোগের উপাচার হিসাবে লুচি, বিভিন্ন ভাজা ও ঘরের তৈরি খাজা, গজা, প্যাড়া প্রভৃতি মিষ্টি সাজিয়ে দেওয়া হয়। আগে সন্ধি পুজোয় 40 মণ চালের নৈবেদ্য দেওয়া হতো, যদিও এখন 1 মণ চালের নৈবেদ্য দেওয়া হয়। এই আভিজাত্যপূর্ণ বাড়ির দুর্গাপূজার অন্যতম বৈশিষ্ট্য এই যে এই বাড়িতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলে কুমারী পূজা। মাঝগঙ্গায় জোড়া নৌকোয় আগে বিসর্জন হলেও এখন বাহকের কাঁধে করে বাবুঘাটে মায়ের ভাসান হয়। শোনা যায় 1864 সালে শ্রী রামকৃষ্ণ স্বয়ং সখী বেশে রানী রাসমণির বাড়িতে দুর্গাপূজা করে যান। 1610 সাল থেকে সাবর্ণ রায়চৌধুরী পরিবার বরিশায় তাদের আদি বাসভবনে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। এটি সম্ভবত কলকাতার প্রাচীনতম দুর্গোৎসব। 1757 সালে শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করেন। তার নির্দেশিত পথেই দুর্গাপূজা পরবর্তীকালে কলকাতার ধনিক বাবু সম্প্রদায়ের মর্যাদার প্রতীক হয়ে ওঠে। শাস্ত্রাচার এইসব পূজায় গৌণ বিষয় হয়ে দাঁড়ায়।
যে পূজায় যত বেশি সংখ্যক আমন্ত্রিত ইংরেজ অতিথি উপস্থিত হতেন, সেই পূজার মর্যাদা ততই বাড়ত। দেবী প্রতিমার সম্মুখেই বাইজি নাচের আসর বসত। ইংরেজরা এসে নাচ গান করতেন। তাদের জন্য উইলসন হোটেল থেকে আমিষ খাবার আনানো হতো এবং মদ্যপানের আসরও বসত। রানী রাসমণি এই প্রথার বিরুদ্ধে গিয়ে শুদ্ধাচারে তার জানবাজারের বাড়িতে দুর্গাপূজা শুরু করলেন। তিনি ইংরেজ অতিথিদের চিত্ত বিনোদনের বদলে তার দেশীয় প্রজাদের বিনোদনের জন্য পূজা উপলক্ষে যাত্রানুষ্ঠানের আয়োজন করতেন। 1861 সালে তার মৃত্যুর পর রানীর জামাতাগণ নিজ নিজ বাসভবনে রানীর প্রদর্শিত পথেই দুর্গাপূজার আয়োজন করতে থাকেন। কলকাতায় আরো অনেক বাড়িতে এইভাবে দুর্গাপূজা শুরু হয়। মথুরামোহন বিশ্বাস ছিলেন রানী রাসমণির প্রিয় জামাতা এবং জমিদারির গুরুত্বপূর্ণ কাজকর্ম সামলাতেন এই মথুরামোহন বিশ্বাস। মথুরামোহন বিশ্বাস ছিলেন রানীমার সেজকন্যা করুণাময়ীর স্বামী, কিন্তু বিবাহের 2 বছরের মধ্যে করুণাময়ীর মৃত্যু ঘটলে রানীমা তার ছোট কন্যা জগদম্বার সঙ্গে মথুরামোহন বিশ্বাসের বিবাহ দেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে একবার ব্রিটিশ পুলিশের সঙ্গে রানীমার ঝামেলা বেঁধেছিল। সেবার বাবু রোড অর্থাৎ বাবু রাজচন্দ্র দাস রোড দিয়ে ঢাকঢোল বাজিয়ে নবপত্রিকা স্নানের শোভাযাত্রা যাচ্ছিল গঙ্গার ঘাটে। বাধা দেন এক গোড়া সাহেব। খবর পেয়ে সশস্ত্র নিরাপত্তা রক্ষী সহ আরো বেশি লোকজন পাঠিয়ে আগের থেকে বড় আকারের শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান করানো হয়। ব্রিটিশ পুলিশ এর জন্য 50 টাকা জরিমানাও করেন। রানী রাসমণি যথারীতি তা দিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে গড়ান কাঠ দিয়ে পুরো 100 ফুট চওড়া বাবু রোড ঘিরে দিতে বলেন জামাতা মথুরামোহনকে। অতি দ্রুত মথুরামোহন গোটা রাস্তাটি গড়ান কাঠের খুঁটি পুঁতে তাতে কাঁটাতার লাগিয়ে দিলেন। জানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত এই রাস্তাটি রানীর স্বামী রাজচন্দ্র দাস নিজের জায়গায় নিজের টাকা দিয়ে তৈরি করেছিলেন। সেজন্য এটি রানী রাসমণির পারিবারিক সম্পত্তি ছিল। এর ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, আটকে যায় ব্রিটিশের গাড়িও। হইচই পড়ে যায় গোটা শহর জুড়ে। রানীর নামে মামলা হয়। আদালতে রানী জানান রাস্তাটি তার ব্যক্তিগত সম্পত্তি এবং তাই এটিতে বেড়া দেবার অধিকার তার রয়েছে এবং কোম্পানির রাস্তার দরকার হলে উপযুক্ত দাম দিয়ে কিনে নিতে পারে। সে মামলাটি ব্রিটিশ কোম্পানি হেরে গিয়ে আপোষ করে এবং জরিমানার টাকা ফেরত দিয়ে দেয়। রানীর এই জয়ে লোকমুখে তৈরি হয়ে যায় তার নামে ছড়া। অষ্টঘোড়ায় গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। রানী রাসমণির কাছে মামলায় হেরে সরকার আইন তৈরি করতে বাধ্য হয় যাতে ভবিষ্যতে কোনো নাগরিককে এভাবে বেকায়দায় পড়তে না হয়। সরকার তরফে জারি করা হয় আইন। এরপর কলকাতায় রাস্তায় কোনো মিটিং মিছিল করতে হলে পুলিশের আগাম অনুমতি নিতে হবে এবং সে আইন এখনো চালু রয়েছে। রানী রাসমণির জানবাজারের বাড়িটি বর্তমানে 3 ভাগে বিভক্ত এবং সেখানে তার মেয়েদের বংশধরেরা বসবাস করছেন। এক ভাগে বসবাস করেন বড় মেয়ে পদ্মমণির বংশধরেরা, আরেক ভাগে মেজ মেয়ে কুমারীর বংশধরেরা এবং অন্য ভাগে থাকেন ছোট মেয়ে জগদম্বা এবং মথুরামোহন বিশ্বাসের বংশধরেরা। বড় মেয়ে পদ্মমণির অংশে এখন দুর্গাপূজা নেই, তবে মেজ মেয়ে কুমারীর অংশে দুর্গাপূজা হয় এবং লোকমুখে সে পূজা চৌধুরী বাড়ির পূজা বলে পরিচিত। এই পরিবারের ঠাকুর দালানে হয় দুর্গাপূজা এবং সেখানে সারা বছর ধরে থাকে রানী রাসমণির একটি বিশাল মাপের ছবি। রানী রাসমণির আদি দুর্গাপূজার দুর্গা মণ্ডপ এখন হাজরাবাড়ির পুজো নামে পরিচিত। রথযাত্রার দিন এই পূজার কাঠামো পূজা শুরু হয়। বংশ পরম্পরায় বীরভূম জেলার আমোদপুরের কাছে একটি গ্রাম থেকে চিত্রকরেরা এসে প্রতিমা তৈরি করেন। লক্ষণীয়, এরা কিন্তু চিত্রকর, মৃৎশিল্পী নয়, তাই এই প্রতিমা তৈরিতে কোনো ছাঁচ ব্যবহার করা হয় না।
প্রতিমা তৈরি হয় সম্পূর্ণ হাত দিয়ে। প্রতিমার রং থাকে শিউলির ফুলের বোটার রং। একচালা সাবেকি দুর্গা, তাতে থাকে বর্ধমানের শোলা শিল্পীদের শোলার কাজ। আগেই বলেছি আপনাদেরকে, দেবী দুর্গার বোধন হয় প্রতিপদে, এরপর সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন লুচি মিষ্টির ভোগ হয়। ভোগ রান্না হয় গঙ্গা জলে। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত থাকে সম্পূর্ণ নিরামিষের ব্যবস্থা। বলি হয় চাল কুমড়ো ও আখ। এরপর দশমীর দিন বাঙালি অবাঙালি সবাই মিলে মেতে ওঠেন সিঁদুর খেলায়। এরপর আসে বিসর্জনের পালা। মাঝ গঙ্গায় জোড়া নৌকোয় আগে বিসর্জন দেওয়া হতো দেবী দুর্গাকে, কিন্তু এখন বাহকের কাঁধে করে বাবুঘাটে মায়ের ভাসান হয়। এই রীতি চলে আসছে সেই বছরের পর বছর ধরে। রানী রাসমণির পুজো কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত পুজো হিসেবে পরিচিতি লাভ করেছে। শহর কলকাতার ধনী বাবুদের দুর্গাপূজায় যখন সাহেব ভজনা চলছে, বাইজি নাচ চলছে, রঙিন পানীয়ের ফোয়ারা ছুটছে, তখন ব্যতিক্রমীভাবে রানী রাসমণির দুর্গা দালানে অনুষ্ঠিত হচ্ছে শাস্ত্র মেনে দুর্গাপূজা। ব্যতিক্রমী ঘটনা নয় কি? রানীমার জীবনে এরকম অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই আছে। তার মধ্যে বিশ্ববিখ্যাত ঘটনাটি হলো দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির স্থাপন। সে এক অন্য গল্প, তোলা থাক আরেক দিনের জন্য। আজ এই পর্যন্ত থাক। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শিগগিরই আমাদের দেখা হবে। নমস্কার।